সো আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি মোহাম্মদ হাসান শাহরিয়ার ফাহিম বলছি এবং আমি আমার পরিচয় পর্ব যদি একদম শেষে সুযোগ থাকে আমি দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদের সাথে সেশনটা একটু কন্টিনিউ করতে চাচ্ছি। সো সেশনে যারা আছেন প্রবাবলি অল অফ ইউ আর ভেরি টেকনিক্যাল পারসন। তো সেক্ষেত্রে আমি যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি প্লিজ লেট মি নো। আমার কারেকশন করার সুযোগ আসলে আপনাদের থেকেই আসতে হবে, কারণ ইউজুয়ালি আমি শিখি আপনাদের সাইড থেকে যদি আমি কোনো ভুল করে থাকি, এবং আমার কথা বুঝতে যদি কোনো ধরনের সমস্যা হয় বা স্ক্রিন দেখতে যদি কোনো ধরনের সমস্যা হয় বা আমি যদি একটু ডিফিকাল্ট ওয়েতে কথা বলা স্টার্ট করি, ইন কেস কাইন্ডলি আমাকে স্টপ করবেন। এট এনি পয়েন্ট স্টপ করে একটু বলবেন যে কথাটা আরেকবার রিপিট করতে অথবা অন্য কিছু। সো এনিওয়ে, আজকে আপনাদের সাথে আমার টপিক সাইবার সিকিউরিটি, এবং আসলে আমরা এই টপিকে খুবই বেসিক কিছু কনসেপ্ট নিয়ে কথা বলবো। ইটস লাইক আপনাদেরকে হচ্ছে পুরো সারফেস লেভেলে কিছু আইডিয়া দেওয়া যে সাইবার সিকিউরিটি কি, সাইবার ক্রাইম কি, এগুলো দিয়ে আসলে কি করা যায় কি না হচ্ছে। আমরা জাস্ট একটু গ্লোবাল আসপেক্ট এন্ড ন্যাশনাল আসপেক্টে কিছু চিন্তা ভাবনা করার চেষ্টা করব। সো লেটস স্টার্ট উইথ দিস স্লাইড। সো এই স্লাইডটা আমার কাছে খুব পছন্দ হয়েছে যখন আমাকে আইসিটি অলিম্পিয়াড থেকে প্রোভাইড করা হলো, যে তারা একটা কথা মেনশন করেছে যে আপনি কি জানেন প্রতি 39 সেকেন্ডে একটি সাইবার আক্রমণ ঘটে। ওয়েল, এই কথাটা যদি আপনি একটু চিন্তা করে দেখেন, গুগল মিটে আমি যখন জয়েন করার চেষ্টা করছিলাম একটু আগে, আমার 39 সেকেন্ডস এর বেশি সময় লেগেছে। অনেকেই বলতেই পারেন আমার ইন্টারনেট স্লো ছিল, মেবি, বাট লিস্ট আমার 39 সেকেন্ডস এর বেশি সময় লেগেছে। বাট ইন বিটুইন দিস টাইম পৃথিবীর কোথাও না কোথাও একটা সাইবার আক্রমণ ঘটে গিয়েছে। এবং ওই স্কেলটা যখন আমরা চিন্তা করি বা আপনারা যখন চিন্তা করবেন, হিসাব করে দেখেন 24 ঘন্টায় তার কি পরিমাণ অন এভারেজ সাইবার সাইবার অ্যাটাক চলতে থাকে, রাইট? সো সাইবার সিকিউরিটিটা আসলে কি, ইন মোটা দাগে যদি আমি কথাটা বলতে চাই বা ইন জেনারেল যদি আমি একটা কথা বলতে চাই, যে সাইবার সিকিউরিটির আগে সাইবার শব্দটাকে বাদ দেন, আমরা সিকিউরিটি নিয়ে যখন চিন্তা ভাবনা করতেছি, সিকিউরিটি নিয়ে চিন্তা ভাবনা করলে আমরা কি ভাবি? ধরুন গ্রামের বাড়ি যাবেন, শীতকাল যেহেতু ছিল অনেকেই ভেকেশনে গিয়েছেন। জানুয়ারি মাসে একটা একটা জোকস আমি ফেসবুকে দেখতেছিলাম, সবাই দিতেছে যে জানুয়ারি মাসে এত খরচ, সরি, ফেব্রুয়ারি মাসের হাত খরচ পর্যন্ত শেষ কিন্তু জানুয়ারি এখন পর্যন্ত শেষ হয় নাই। তো সবাই তো ভেকেশনে যাচ্ছিলেন এবং যাওয়ার চেষ্টা করেছেন, অনেকে পেরেছেন অনেকে পারেননি। আমার মতো যারা দুর্ভাগা তারা পারেন নাই। সো আপনি যখন ভেকেশনে যাচ্ছেন আপনি চেষ্টা করছেন আপনার ব্যক্তিগত জিনিসগুলোকে কোথাও লক করে যাওয়ার, আপনি আপনার ঘরটাকে লক করে যাওয়ার চেষ্টা করছেন। কিসের জন্য করতেছেন? নিরাপত্তার পারপাসে, যেন কেউ এসে কিছু চুরি করে নিয়ে যেতে না পারে, এন্ড কেউ যেন এখানে ডাকাতি করতে না পারে, কেউ যেন এক্স ওয়াই জেড বা কিছু কোনো টেম্পারিং করতে না পারে, রাইট? ছোটবেলায় কাজটা খুব বেশি করা হয়তো। ছোটবেলায় পার্সোনাল ডায়েরি অনেক মানুষের ছিল, আমার নিজেরও ছিল। তো পার্সোনাল ডায়েরির যে তালা ছিল এটা মোটামুটি হাত দিয়ে টান দিয়ে ছুটায় ফেলা যেত, বাট তারপরেও কোন একটা চিন্তা ভাবনা থেকে আমরা ওই তালা সহ ডায়েরিটা ইউজ করতাম, যে পার্সোনাল অনেক কথাবার্তা লিখতেছি, বাসার মানুষজন দেখলে সমস্যা থাক, আমরা তালা সহটা ইউজ করার চেষ্টা করি। সো দ্যাট ইজ সিকিউরিটি, রাইট? আমি একটা কোনো একটা নির্দিষ্ট বিষয়কে নিরাপদ রাখতে চাচ্ছি, নিরাপত্তা দিতে চাচ্ছি। এই সেম জিনিসটাই যদি আমরা এবার ইন্টারনেটের আসপেক্টে নিয়ে আসি, ইন্টারনেট আমাদের বিভিন্ন ধরনের অ্যাসেট থাকে। আপনার ইউজার নেম পাসওয়ার্ড, দ্যাটস অ্যান অ্যাসেট। আপনার পার্সোনাল ইনফরমেশন, সেটা একটা অ্যাসেট। আপনি চিন্তা করে দেখেন আপনার ব্যক্তিগত মেসেজ যেগুলো আপনি বন্ধু বা বান্ধবীদের গ্রুপ চ্যাটে মারতে থাকেন, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসেট। হ্যাঁ, এই যে অ্যাসেটস গুলো আছে সেগুলোকে নিরাপত্তার ব্যাপারটা নিরাপত্তা আমরা যখন দিতে চাই, সেখানে আমরা সাইবার সিকিউরিটিটাকে আসলে ইমপ্লিমেন্ট করতেছি। অর্থাৎ সাইবারে যা কিছু আছে সেগুলোকে আমরা নিরাপদ রাখার জন্য যেই যে পদক্ষেপগুলো নিচ্ছি, দ্যাট ইজ সাইবার সিকিউরিটি। এবং এর ভিতর কিন্তু কেনর অ্যান্সারটা আপনারা পেয়ে গিয়েছেন। ওয়েল, টু সিকিউর আওয়ার ওন পার্সোনাল ইনফরমেশন, রাইট? এন্ড সাম আদার থিংস, যেটা হচ্ছে গিয়ে এইখানে একটু সুন্দর করে বলা আছে যে সাইবার সিকিউরিটির আসলে কাজ কি। প্রথম বিষয় হচ্ছে গিয়ে গোপনীয়তা রক্ষা করা। সো ওই যে আপনি যেটা করতেছেন, ফেসবুকের পাসওয়ার্ড কেন একটু ডিফিকাল্ট দেওয়ার চেষ্টা করেন অথবা জিমেলের পাসওয়ার্ড কেন একটু ডিফিকাল্ট দেওয়ার চেষ্টা করেন, কারণ আপনি কিছু গোপনীয়তা রক্ষা করতে চাচ্ছেন। আপনি আপনার স্ক্রিনের ফোন লক বন্ধুর পাশে দেওয়া স্টার্ট করলে মোবাইলটা কেন একটু বাঁকা করে ইনপুট দিচ্ছেন, সো দ্যাট কেউ যেন না দেখে, রাইট, যে আপনি মোবাইলের ভিতর কি করতেছেন। ইভেন গ্যালারির ভিতরে লক দেওয়ার চেষ্টা করেন টু প্রোটেক্ট ইউর গ্যালারি। সো দ্যাট ইজ গোপনীয়তা রক্ষা, এবং এটা কিন্তু সাইবার সিকিউরিটির ওয়ান অফ দ্য ওয়ার্ক, এবং এটা সাইবার সিকিউরিটির কাজ দেখেই কিন্তু আপনি আপনার মোবাইলে এই অপশনস গুলো দেখতে পান। আনফরচুনেটলি আমি প্রবাবলি একটু আগেও এই কথাটা বলছিলাম যে আনফরচুনেটলি গোপনীয়তা রক্ষার ব্যাপারটা আমাদের বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে
মোটা দাগে আমি কখনোই দেখি নাই কথাটা কেন আমি বললাম যে গোপনীয়তা রক্ষা এবং পাশে যে দেখছেন নিরাপদ ওয়েবসাইট ব্যবহার, এই দুইটাকে একটু কম্বাইন করে যদি আমরা একটু কথাটা বলি যে নিরাপদ ওয়েবসাইট ব্যবহার সাইবার সিকিউরিটির কাজ কিভাবে, নট জাস্ট ব্যবহার, নিরাপদ ওয়েবসাইট তৈরি করাও কিন্তু সাইবার সিকিউরিটির একটা কাজ। সো নিরাপদ ওয়েবসাইট আমার কেন তৈরি করতে হবে? ফার্স্ট অফ অল, আমার ওয়েবসাইটে যখন শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ রেজিস্ট্রেশন করছে, তারা কিন্তু আমার উপর একটা বিশ্বাস রাখছে যে তার পাসওয়ার্ড, তার ইমেল অ্যাড্রেস, তার ফোন নাম্বার বা ডেট অফ বার্থ এগুলো বা মেসেজিং সে যা করছে সেগুলা বাহিরে কোথাও লিক হবে না। আপনারা অনেকে হয়তো বা জিডিপিআর এবং জিডিপিসির সাথে পরিচিত আছেন, ইউরোপিয়ান ইউনিয়নের আইন। সেই আইনে কিন্তু খুব কঠোরভাবে একটা কথা বলা আছে যে কোনো একটা অনলাইন প্ল্যাটফর্ম যদি ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে যেই দেশগুলো আছে বা তাদের জুরিসডিকশনে যে দেশগুলো পড়ছে, সেই সব দেশে যদি সার্ভিস দিতে হয় তাহলে অবশ্যই তাদের এই সিকিউরিটি আসপেক্ট চিন্তা করতে হবে। তার মধ্যে একটা সিকিউরিটি আসপেক্ট হচ্ছে গিয়ে ইউ ক্যান নট টেক টু মাচ ডেটা ফ্রম মাই সাইট। যদিও এটাকে মানতে চায় না ফেসবুক, আমার সব ডাটাই নেই, এখন কি করবেন বলেন এখানে। সো গোপনীয়তা রক্ষাটা আমাদের বাংলাদেশে একদমই আমি খুবই নগণ্য হিসাবে কেন সবসময় দেখে আসতেছি। ফর এক্সাম্পল, এক বছরের ভিতরে ঘটনা, গত এক বছরের ভিতরে এই ঘটনাটা ঘটেছিল। বাংলাদেশের সবচেয়ে বড় বড় ই কুরিয়ার যেগুলো আছে, সরি নট দ্যাট ই কুরিয়ার ওয়ান অফ দা কুরিয়ার সার্ভিস, যত বড় বড় কুরিয়ার সার্ভিস আছে লাইক ই কুরিয়ার, স্ট্রিট ফার্স্ট, দেন হচ্ছে কি আপনার রেডেক্স, দেন আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিস, সবগুলোর কিন্তু ডাটা লিক হয়েছে। তো একটা জিনিস হিসাব করে দেখেন, এগুলোর কোনো একটা যদি আপনি ইউজ করে থাকেন বিগত এক বছরের একটু আগে যে কোনো একটা টাইমে, যেমন রেডেক্স তো মোটামুটি সবাই ব্যবহার করে ঘরে ড্রেস থেকে শুরু করে এভরিথিং এর অর্ডার প্লেস করানোর জন্য। সো সেখানে কিন্তু বাসার অ্যাড্রেসটা সহ আছে, বাসার অ্যাড্রেস আছে, আপনার নাম আছে, আপনার ফোন নাম্বার আছে। এই যে গোপনীয়তা রক্ষা যে এই বড় বড় কোম্পানি গুলা করতে পারেনি, তারা কিন্তু কেউ সরি বলে নাই। আই মিন, একটা সরি বললে কিন্তু অনেক সময় অনেক কিছু ঠিক হয়ে যায়, কিন্তু তাদের সরি বলতে মন চায় নাই, অ্যারোগেন্সি শো করছে। তোরই ভুল, হ্যাঁ, কথাটা অনেকটা এরকম ছিল যে তুই কেন আমারে ইউজ করছিস, ব্যাপারটা হয়ে গেছে বাংলাদেশের পার্সপেক্টিভে এরকম। সো আমাদের বাংলাদেশে গোপনীয়তা রক্ষার ব্যাপারটা কিছুটা দুর্বল, বাট গ্লোবাল অ্যাসপেক্টে গোপনীয়তা রক্ষা ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশাল এন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন সাইবার সিকিউরিটি। নিরাপদ ওয়েবসাইটের ব্যবহারের ব্যাপারটা তো বুঝতেই পারলেন। সাইবার সিকিউরিটির আরো একটা আসপেক্টের কাজ হচ্ছে গিয়ে আপনি নিরাপদ ওয়েবসাইট না হয় তৈরি করলেন, বাট নিরাপদে কিন্তু একটা ওয়েবসাইট ব্যবহার করা আপনার জানতে হবে। আপনি র্যান্ডম কোনো ওয়েবসাইটে আপনি আপনার সেন্সিটিভ ডাটা দিয়ে দিবেন, সেটা যেন না হয়। সেটাও কিন্তু সাইবার সিকিউরিটির একটা অংশ। যে আপনি দেখলেন facebook.com আপনার কাছে যদি ক্রেডিট কার্ডের তথ্য চায়, সেটা আপনার কাছে যতটুকু না একটু বাঁকা চোখে তাকাতে মন চাবে, একটা র্যান্ডম ওয়েবসাইট xyz.com আপনার কাছে যদি বলে প্লিজ গিভ মি ইওর ক্রেডিট কার্ড ইনফরমেশন এন্ড আই উইল গিভ ইউ সাম বেনিফিটস, ওয়েল নো থ্যাঙ্কস। তো নিরাপদ ওয়েবসাইট ব্যবহার করাটা কিন্তু সাইবার সিকিউরিটি একটা কাজ। ভাইরাস থেকে সুরক্ষা যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এই পোর্শনটা দেখে অনেক সময় একটু কনফিউশন রয়েছে যে ওয়েল ভাইরাস থেকে সুরক্ষা অ্যান্টিভাইরাস ইউজ করলে তো হচ্ছে। এখানে যে জিনিসটা একটু মোটা দাগে আপনাদের বুঝতে হবে, ভাইরাস অথবা ম্যালওয়্যার, ম্যালওয়্যার শব্দটা আমরা ইউজ করি তাহলে খুব বেশি ইজি হবে, কারণ ভাইরাস এক ধরনের ম্যালওয়্যার। সো ম্যালওয়্যার ফ্যামিলির আন্ডারে কিন্তু বাকি সবাই পড়তেছে ওয়ান কাইন্ড অফ। সো আমরা যদি ম্যালওয়্যার শব্দটাকে ইউজ করি, আমরা ইউজুয়ালি আমাদের কম্পিউটারে অ্যান্টিভাইরাস একটা ইনস্টল করছি এবং অ্যান্টিভাইরাস ইনস্টল করে আই এম থিংকিং দ্যাট ওয়েল থাক, আমাকে এখন তো ওইভাবে ভাইরাস আক্রমণ করতে পারবে না বিকজ আই এম ইউজিং অ্যান অ্যান্টিভাইরাস। বাট নো, শুধু ওইটাই সাইবার সিকিউরিটির কাজ না। তাহলে তো ক্যাসপারস্কি ওই শুধু অ্যান্টিভাইরাস বিক্রি করে কাজ শেষ করে ফেলতো, বা এভিজি শুধু অ্যান্টিভাইরাস শেষ করে বলতো উই উই প্রোভাইড সাইবার সিকিউরিটি টু এভরিওয়ান। না, তাদের কিন্তু আর অন্যান্য প্রোডাক্ট আছে। সো ভাইরাস থেকে সুরক্ষা বলতে আসলে কি বোঝানো হচ্ছে, বা ম্যালওয়্যার থেকে, সরি, ম্যালওয়্যার থেকে সুরক্ষা বলতে আসলে কি বোঝানো হচ্ছে, দেখেন একটা সিম্পল কথা বলি আপনাকে। আহ স্টাক্সনেটের গল্পটার সাথে হয়তো অনেকে পরিচিত আছেন, হয়তো অনেকে পরিচিত নেই। স্টাক্সনেটের গল্পটায় যদি আমি যেতে চাই, আহ আপনারা স্টাক্সনেট লিখে সার্চ করলে গুগলে পাবেন, সম্ভবত 2011 থেকে 13 যে কোনো এক সময়ের ঘটনা এটা। ইরানিয়ান একটা পাওয়ার প্ল্যান্টের ক্যাফেটেরিয়াতে কোনো একজন এমপ্লয়ি একটা পেন ড্রাইভ দেখতে পেয়েছিল। তো আমাদের হিউম্যান সাইকোলজি অনুযায়ী আমরা র্যান্ডম পেন ড্রাইভ দেখলে, র্যান্ডম মেমোরি কার্ড দেখলে, র্যান্ডম পাওয়ার কেবল দেখলে আমাদের কেমন কেমন জানি লাগে যে আচ্ছা একটু দেখি না ভিতরে কি আছে। ভালো কথা, তারও ওই একই জিনিসই ফিল হয়েছে, হিউম্যান সাইকোলজি। সো
সে কি করলো, সে সুন্দর মতো এটা তার পকেটে নিয়ে পকেটে নিয়েছিল কিনা জানি না, এটা জাস্ট বুঝার স্বার্থে বলছে, সে তার পকেটে নিয়ে তার যে ল্যাপটপ ছিল অফিসের ভিতর, সেই অফিসের ভিতর ল্যাপটপে সে কানেক্ট করেছে। কানেক্ট করার পর প্রবলেমটা যেখানে জেনারেট হয়েছে, ওইটার ভিতর ম্যালওয়্যার ছিল, এবং সেই ম্যালওয়্যার তার কম্পিউটারকে কম্প্রোমাইজ করার পর স্লোলি অ্যান্ড শিওরলি মাদার কম্পিউটার পর্যন্ত কম্প্রোমাইজ করতে পেরেছিল, যেটার মাধ্যমে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা কন্ট্রোল হচ্ছিল। এখন একটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, এইখানে ধরুন সে অ্যান্টিভাইরাস ইউজ করতেছিল, ফর এক্সাম্পল ধরুন সে অ্যান্টিভাইরাস ইউজ করতেছিল এবং করার কথা, বাট আমাদের একটা প্রবলেম আছে। আমরা যখন অত্যাধিক মাত্রায় এবং আধ্যাত্মিক পর্যায়ে কিউরিয়াস থাকি কোনো কিছুর ব্যাপারে, অ্যান্টিভাইরাস আমাকে যতই বলুক ভাই প্লিজ প্লিজ ডোন্ট ডু দিস, হ্যাঁ, আমরা আস্তে করে অ্যান্টিভাইরাসটাকে অফ করে দিই, অফ করে দিয়ে তারপর হচ্ছে সফটওয়্যারটা সেটআপ করার চেষ্টা করি, যেটা আমরা ক্র্যাক সফটওয়্যারের সাথে সবচেয়ে বেশি করে থাকি। সো এখন আপনি যদি গিয়ে বলেন ইরানিয়ান পাওয়ার প্ল্যান্টের কি সিকিউরিটি এত দুর্বল ছিল, নেভার। সিকিউরিটি দুর্বল তো ইরানিয়ান পাওয়ার প্ল্যান্টের ছিল না, ছিল হচ্ছে গিয়ে যে ব্যক্তি এটাকে হ্যান্ডেল করেছে। এবং সেই কারণে একটা কথা খুব প্রচলিত আছে, দ্য উইকেস্ট লিঙ্ক ইন সাইবার সিকিউরিটি ইজ দ্য হিউম্যান বিং ইটসেলফ। অর্থাৎ একটা সাইবার সিকিউরিটি চেইন যখন মেনটেন করা হয়, সেই চেইনের ভিতর যে অপারেটর অর্থাৎ যে ব্যক্তি থাকে, সে ব্যক্তি হচ্ছে উইকেস্ট লিঙ্ক, কারণ সে ব্যক্তি তো চাইলে বন্ধ করে দিতে পারতেছে। দ্যাটস দ্য বিগেস্ট প্রবলেম। সো সাইবার সিকিউরিটির একটা কাজ হচ্ছে গিয়ে এই যে একজন কম্প্রোমাইজ হলো ম্যালওয়্যারের মাধ্যমে, সেকেন্ড কেউ যেন কম্প্রোমাইজ না হয় সেই জিনিসটাকে এনশিওর করার চেষ্টা করা। সো এই স্টাক্সনেটের মতো ঘটনা যেন পরবর্তীতে আর না হয়, সেই ধরনের জায়গা থেকে প্রোটেকশন রাখা কিন্তু সাইবার সিকিউরিটির একটা কাজ। কিছুদিন আগে আমাদের কাছে একটা টাস্কিং এসেছিল, যে এটা মাইক্রোসফট থেকে, যে আমরা উইন্ডোজ ডিফেন্ডারকে বাইপাস করতে পারি কিনা, এবং আমরা সাকসেসফুলি বাইপাস করতে পেরেছিলাম। নট জাস্ট দ্যাট, এখানে এই যে ক্যাসপারস্কি যে একটা সুন্দর নাম দেওয়া আছে, যেমন উদাহরণ হিসাবে ক্যাসপারস্কি দেওয়া, ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাসকেও কিন্তু বাইপাস করা যায়। সো এখন তাহলে আমাদের কাজটা কি, অর্থাৎ আমরা যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছিলাম, আমাদের কাজটা হচ্ছে কি, আমরা তখন ক্যাসপারস্কিকে মাইক্রোসফটকে আমরা জানিয়েছি যে দেখুন আপনাদের অ্যান্টিভাইরাস কিন্তু এই রাস্তায় বাইপাস করা সম্ভব, সো ইউ নিড টু গিয়ার ইট আপ, ইউ নিড টু ফিক্স দিস। এন্ড তারা কিন্তু সেটা নিয়ে পরে কাজে লেগে গিয়েছে, যে ঠিক আছে তাহলে আমার তো ক্লায়েন্ট সিকিউরিটির দিকে চিন্তা করতে হবে, আই নিড টু পুশ অ্যান আপডেট অ্যাজ সুন অ্যাজ পসিবল সো দ্যাট এই ধরনের ভাইরাস যেন আর অ্যাটাক করতে না পারে। এইটা হচ্ছে ভাইরাস থেকে সুরক্ষা। তো ভাইরাস থেকে বা ম্যালওয়্যার থেকে সুরক্ষা শুনলেই শুধু পার্সোনাল সিকিউরিটির দিকে চলে যায় না, তাহলে কিন্তু মানে আপনি একটা লম্বা স্কেল মিস করবেন। যেমন সার্ভারের কিন্তু সিকিউরিটির দরকার প্রয়োজন আছে, আপনারা বিভিন্ন সার্ভারে কানেক্ট হচ্ছেন, অবশ্যই সেটাকেও তো আপনার ভাইরাস থেকে বা ম্যালওয়্যার থেকে রক্ষা করতে হবে, দ্যাট ইজ অলসো পার্ট অফ দ্যাট। দেন সাইবার সিকিউরিটির একটা কাজ হচ্ছে কি অপরিচিতদের থেকে সাবধান থাকা। ওই লাইনটা কাইন্ড অফ এগুলো বাংলায় লিখতে গেলে একটু উইয়ার্ড শোনায়, বাট কথাটা হচ্ছে কাইন্ড অফ এরকম, যে দেখুন সাইবার সিকিউরিটি আহ শুধু যে পার্সোনাল সিকিউরিটি নিয়ে কাজ করতেছে অথবা সিস্টেম সিকিউরিটি নিয়ে কাজ করতেছে, নট সামথিং লাইক দ্যাট, এটা সচেতনতা নিয়েও কাজ করে। আজকে আপনারা যে ব্যাপারগুলো শুনবেন বা জানবেন, হয়তো বা অনেকে জানেন, হয়তো বা অনেকে জানেন না, যারা জানেন না বা যারা জানেনও, তাদেরকেও আমার একটা রিকোয়েস্ট অলওয়েজ থাকবে, বসে থাকেন না বন্ধুদের সাথে বসে একটু গল্প করতেছেন, বা সিনিয়র কারোর সাথে বসে গল্প করতেছেন, বা বাসায় একটু গল্প করতেছেন, তার মাঝখানে বলবেন যে তোমরা কি জানো এইভাবে আসলে একটা ঘটনা ঘটতে পারে। এই যে আপনি কথাটা ক্যাজুয়ালি বললেন, আপনার কাছে ব্যাপারটা খুব ক্যাজুয়াল, ধরো আমি তো ক্যাজুয়ালি বলেই দিলাম একটা কথা, বাট এটাও কিন্তু আপনি আসলে সাইবার সিকিউরিটির একটা পোর্শন নিয়ে কাজ করতেছেন, সেটা হচ্ছে সচেতনতার জায়গাটা। এবং বিভিন্ন লিঙ্কে যে ক্লিক করা যাবে না, ক্লিক করলে ভুলেও যদি ক্লিক করে ফেলেন তাহলে কি করতে হবে, ইচ এন্ড এভরিথিং, দিস অল আর দ্য ওয়ার্ডস অফ সাইবার সিকিউরিটি। এনিওয়ে, দেন ইট কামস টু সাইবার অপরাধ কি। বাই দ্য ওয়ে, তার আগের স্লাইড পর্যন্ত আমি একটু জানতে চাচ্ছি, কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার, অনেক ভালো লাগলো। ওকে, থ্যাংক ইউ। ওয়েল, অনেক ভালো লেগেছে নাকি লাগে নাই সেটা শেষে গিয়ে বললেন, তাহলে হচ্ছে হয়তোবা একটু আমি মোটিভেটেড হব। সো এনিওয়ে, সাইবার অপরাধ কি? সাইবার অপরাধের জায়গাটা হচ্ছে গিয়ে আহ এটাকে একটু মোটা দাগে এখন কথা বলতে হয়। সাইবার অপরাধ, তার আগে যদি শুধু অপরাধ নিয়ে চিন্তা করি, একটা দেশের আইনে যে কথাগুলো বলা আছে সেগুলোর বাইরে কিছু করাই হচ্ছে অপরাধ, রাইট? সাইবার অপরাধ সেম, আমাদের নিজস্ব সাইবারের কিছু গাইডলাইন আছে, সেগুলোর বাইরে কিছু করাটাই আসলে সাইবার অপরাধ। সো ডিজিটাল প্রযুক্তিকে আপনি যদি ইউটিলাইজ করেন, যে ধরুন আপনি আপনার মোবাইল ব্যবহার করে কারো রাউটার হ্যাক করছেন দুষ্টামি করে, দ্যাট ইজ আ সাইবার ক্রাইম। ইভেন আপনি কি জানেন এটাও কিন্তু একটা সাইবার ক্রাইম, যে ধরুন কেউ একজন ল্যাপটপ রেখে গিয়েছে এবং আপনি দূরে থেকে তার ল্যাপটপের পাসওয়ার্ডটা দেখছেন,
আপনি সে ল্যাপটপ রেখে লাঞ্চ ব্রেকে গেল, আপনি দুষ্টামি করে তার ল্যাপটপে ঢুকলেন এবং ঢুকে হচ্ছে কি তার ওয়ালপেপার চেঞ্জ করে দিলেন। এটা থেকে আরো ক্ষতি করছেন না, এটাও কিন্তু একটা ক্রাইম। কারণ আমাদের বাংলাদেশের আইনে খুব স্পষ্ট উল্লেখ করা আছে, বিনা অনুমতিতে যদি কারো কোনো সিস্টেমে অনুপ্রবেশ করা হয় এবং যদি কিছু টেম্পার করা হয় বা টেম্পারিং যদি বোঝা যায়, তাহলে আপনি একটা সাইবার অপরাধ করছেন। সো ওয়ালপেপার চেঞ্জ করা কিন্তু ডাটা টেম্পারিং করা, তার তো ওয়ালপেপার সেটা ছিল না। সো দিজ আর সাইবার ক্রাইমস। খুব সুন্দরভাবে কিছু ক্যাটাগরি পরের স্লাইডে অ্যাড করা আছে। আই পার্সোনালি থ্যাংক আইসিটি অলিম্পিয়ান ফর দিস স্পেসিফিক স্লাইড, কারণ এটা খুব সুন্দর করে কিছু কথা বলা আছে এখানে। আমি প্রথম যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই, খুব দ্রুত রিলেট করতে পারবেন তাহলে, সেটা হচ্ছে গিয়ে যে আপত্তিকর তথ্য প্রকাশ, পার্সোনাল ডেটা লিক অথবা সোশ্যাল মিডিয়া এক্সপোজার। সো সোশ্যাল মিডিয়া এক্সপোজার বলতে কোন ঘটনাগুলোকে বুঝাচ্ছি, ধরেন ফর এক্সাম্পল তাহসানের ঘটনাটা যদি আমরা দেখতে চাই, হ্যাঁ, যে আহ, ভদ্রলোক হচ্ছে গিয়ে একটা শুভ কাজ করছেন, আলহামদুলিল্লাহ ভালো, আধা ঘন্টা যাইতে বাকি নাই আমি দেখলাম সে যার সাথে বিয়ে করছেন তার সকল ধরনের তথ্য আমি লিটারালি মানুষের কমেন্টে কমেন্টে দেখতেছি, এবং আমি কিছুক্ষণ একটু অবাক হয়ে তাকাচ্ছিলাম যে এই দেশের জনগণ থাকতে আলাদা করে পুলিশের কি দরকার ছিল। হ্যাঁ, সো মানে বুঝলাম না, 30 মিনিটস এর ভিতর তারা সবকিছু করে ফেলছে। এই যে তারা যে পার্সোনাল ডেটা লিক করলো, এবং ইউ ডু নিড টু আন্ডারস্ট্যান্ড, এখানে একটা স্পষ্টত শব্দ উল্লেখিত আছে, আপত্তিকর তথ্য প্রকাশ। এখন আপনি কোনো জোরের ডাটা লিক করছেন, নো প্রবলেম, ওইটা আপত্তিকর না, দ্যাট ইজ অ্যাকসেপ্টেড ইন দিস সোসাইটি। বাট আপনি কারো এমন তথ্য প্রকাশ করলেন যে তথ্যটা সে প্রকাশ করতে চায়নি। এখন আমার সাথে সে আর্গুমেন্টে জড়াইতে পারেন, ফিলোসফিক্যাল আর্গুমেন্টে, যে দেখেন একটা মানুষ আসলে নিজেকে ভালো দেখাচ্ছে, আর সে যে খারাপ সেটা আমি প্রকাশ করতে চাইছি। ওয়েল ফাইন, সে যদি সারা দেশের একটা সামাজিক প্রেক্ষাপটে কোনো ইম্প্যাক্ট ফেলে, আপনি করেন, ভাই তাহসান বিয়ে করছে, তার এটা সামাজিক ভাবে কি ইফেক্ট করতেছে। সো পার্সোনাল ডেটা লিক ইউ ক্যান নট ডু দ্যাট, বা এই সোশ্যাল মিডিয়া এক্সপোজার আপনি করতে পারবেন না, দিস ইজ কমপ্লিটলি ইলিগাল। সো ফেসবুকে মোটামুটি বলতে পারেন যারা এই ধরনের কমেন্ট গুলো করেছে, দে হ্যাভ অল ডান সাম ওয়ে অফ সাইবার ক্রাইমস। এন্ড মজার বিষয় হচ্ছে গিয়ে আমাদের দৃষ্টিকোণে হয়তোবা দেখে মনে হচ্ছে যে দূর সবাই এই ধরনের ছোটখাটো সাইবার ক্রাইম করতেছে, কেউ তো নোট করতেছে না। নো, এভরিথিং ইজ গেটিং দেয়ার ওন কাইন্ড অফ নোটস হিয়ার। সবকিছুই আর্কাইভ করা থাকে কোথাও না কোথাও। এন্ড কখনো যদি তাকে নিয়ে ঘাটানো হয় সেভাবে যে সে আসলে কি কি বা তার ক্যারেক্টারিস্টিক্স বিষয়গুলো কোনগুলো, এগুলো কিন্তু তখন উঠে আসে যে সে এই কাজগুলো একটা সময় করে বেরিয়েছে। দেন কামস প্রতারণা, অনলাইন স্ক্যাম। ওয়েল অনলাইন স্ক্যামের শিকার মনে হয় বাংলাদেশের অ্যাটলিস্ট 70% মানুষ হয়েছে আমার কাছে। সামটাইমস মনে হয়, সত্যি কথা বলতে, কথাটা বলার পেছনে রিজন আছে। আমি মাঝে মাঝে নর্মালি দোকানে বসে চা খেতে থাকতে শুনি কেউ না কেউ এসে বলতেছে, ভাই অমুক পেজে 500 টাকা পাঠাইছিলাম, পাঠানোর পরে ব্লক করে দিচ্ছে। আমি বললাম গুড, দেন এখন তো ভাই আর রিচ করতে পারতেছি না তাদেরকে, ভাই এরা তো ফ্রড। তো আমি বললাম আচ্ছা, সো হ্যাভ ইউ চেকড দ্য রিভিউস? না ভাইয়া চেক করি নাই। রিভিউ চেক করলে কিন্তু মোটামুটি তাও একটা আইডিয়া করা যায় তো যে আসলে তারা স্ক্যাম নাকি স্ক্যাম না। সো দিস থিংস আর অনলাইন স্ক্যাম। ক্রেডিট কার্ড প্রতারণাটা কি জিনিস? ক্রেডিট কার্ড প্রতারণাটা ক্রেডিট কার্ড জালিয়াতি বা ক্রেডিট কার্ড প্রতারণাটাকে অনেকটা এইভাবে বলা যায়, বিকাশ থেকে নাহিদ বলছি, কিছু সময় যে ঘটনাগুলো ঘটে ইন্টারন্যাশনালি, ওই ভিসা থেকে নাহিদ বলছি টাইপ ঘটনাও ঘটে। অথবা এরকমও হয় যে তাকে বলা হচ্ছে আপনি অমুক ওয়েবসাইটে সাইন আপ করে কার্ডটা দিয়ে এই জিনিসটা কিনে নেন। ঘটনা যেটা ঘটে, ওই ওয়েবসাইটে কার্ডের ইনফরমেশনটা সেভ করে রাখে, এন্ড সেভ করে রেখে সেটাকে পরবর্তীতে হ্যাকাররা রিউজ করার চেষ্টা করে। সো দ্যাট ইজ ক্রেডিট কার্ড প্রতারণা। খুবই ডেঞ্জারাস জিনিস। একটা ইন্টারেস্টিং ঘটনা যদি বলি, আমি সাইটের নামটা বলবো না, ওই সাইটে আপনি $10 থেকে শুরু করে $20 ভিতর বিভিন্ন ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড কিনতে পারবেন, যেসব কার্ডে $500 থেকে শুরু করে $5000 পর্যন্ত থাকতে পারে, আবার কিছু নাও থাকতে পারে। সো একবার খালি চিন্তা করেন যে আপনার কার্ডে হচ্ছে গিয়ে $1000 আছে, বাট আপনার কার্ডটা বিক্রি হইতেছে $20। জাস্ট এই জিনিসটা চিন্তা করেন, তাহলে বুঝবেন ক্রেডিট কার্ড প্রতারণাটা কতটা খারাপ। দেন হচ্ছে কি আপনার ফিশিং, ম্যালওয়্যারের ব্যাপারে একটু আগে কথা বলছিলাম, ফিশিং এর ব্যাপারে আমি একটু কথা বলতে চাই স্পেসিফিক্যালি একটু আলাদাভাবে। সেটা হচ্ছে যে ফিশিং এর একটা কমন কনসেপ্ট বা একটা কমন চিন্তা আমরা ফিশিং এর ব্যাপারে যেটা করি সেটা হচ্ছে দিস ওয়ান বলতে এটাকে একটু মিনিমাইজ করি। সো এটা বলতে আমি কি বোঝাতে চাইলাম, যে ফিশিং বলতে আমরা যেটা বুঝি যে আমি যখন একটা ওয়েবসাইটে যাব, ফর এক্সাম্পল আমি যখন একটা ওয়েবসাইটে যাব, সেই ওয়েবসাইটে
ওয়েবসাইটটা দেখতে ফেসবুকের মতো হবে বা গুগলের মতো হবে বা এখানে যেমন এই যে অ্যামাজনের মতো সুন্দর করে দেওয়া অ্যামাজনের লোগো টোগো আছে, বাট ওয়েবসাইটের লিঙ্কটা ভিন্ন হবে। যেমন এখানে যদি খেয়াল করে দেখেন, এখানে কিন্তু অ্যাকচুয়াল ওয়েবসাইটের লিঙ্কটা ভিন্ন। এখানে যে কাজটা সে করেছে, দিস ইজ ইমেল স্পুফিং, সো এটা নিয়ে আমি এখন কথা বলবো না, এটা কমপ্লিটলি ডিফারেন্ট চ্যাপ্টার। বাট আপনি যদি এখানে দেখেন, এই ওয়েবসাইটটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে যে MUAY এখান থেকে শুরু করে এই শেষে গিয়ে .com, এটা হচ্ছে ওয়েবসাইট। সো আপনি কিন্তু খুব সহজে বুঝে গেলেন যে এটা কিন্তু একটা ফিশিং লিঙ্ক। অথবা আপনাকে কেউ একটা বললো যে আপনার ফেসবুকের ছবি তো ভাইরাল হয়ে গেছে, তো আপনি ক্লিক করলেন এবং ক্লিক করে দেখলেন যে উপরের লিংক ফেসবুক না, কিন্তু নিচে বলতেছে প্লিজ লগ ইন টু ইউর ফেসবুক অ্যাকাউন্ট। দ্যাট ইজ আ ফিশিং, রাইট? জেনারেল কনসেপ্ট কি বলে, এটাই তো ফিশিং। মানে আমি একটু রেসপন্স চাচ্ছি আপনাদের থেকে যে ফিশিংটা কি বলতে আপনারা জেনারেলি এটাই তো বোঝেন। জি। সো এইবার যদি একটা ফিশিং আমি আপনাদেরকে দেখাই, যে ফিশিংটা একটু আগে আমি দেখাচ্ছিলাম মজা করে একটা জায়গায়। সো এটা আমার খুব পছন্দের একটা ফিশিং। সেটা হচ্ছে গিয়ে এইটাকে বলা হচ্ছে হোমোগ্লিফ অ্যাটাক। এটার বিভিন্ন মজার মজার নাম আছে। এটাকে হোমোগ্লিফ বলে, ইউনিকোড অ্যাটাক বলে, আবার পানি কোডও বলে। সো ফানি না, পানি কোড। হ্যাঁ, সো facebook.com ফর এক্সাম্পল, আমি facebook.com-টা লিখলাম। এইখানে একটা জিনিস একটু আপনারা বোঝার চেষ্টা করবেন। আমরা যখন ইন্টারনেট ব্যবহার করতেছি, আমরা কিন্তু একটু ASCII কোডের উপর বেস করে চলার চেষ্টা করি, অর্থাৎ ইংলিশ অ্যালফাবেটস গুলোকে আমরা ইউটিলাইজ করার চেষ্টা করি অল দ্য টাইম। যে কোনো ডোমেইন লিখতে গেলে আমরা ইংলিশ অ্যালফাবেট গুলাকেই ট্রাই করি। facebook.com, google.com, হোয়াটএভার ইট ইজ, প্রথমআলো.com, দ্য ডেইলি স্টার, হোয়াটএভার ইট ইজ, সবই ইংরেজি, রাইট? এখন একদল রিসার্চারের মাথায় একটা জিনিস পাড়ি দিছে যে আচ্ছা, এরা তো সব সময় এই ইংরেজি অ্যালফাবেটটাকে ইউজ করতেছে, বা সারা বিশ্বে তো শুধু ইংরেজি অ্যালফাবেটই নাই। তো এই চিন্তাটা তাদের মাথায় কখন আসছে, যখন হচ্ছে গিয়ে ইন্টারনেট বা আমাদের টেকনোলজি এতখানি অ্যাডভান্স হয়ে গেছে যে আমরা এখন শুধু ASCII কোডের উপর রিলাই করতেছি না, আমরা ইউনিকোড লেভেলে চিন্তা করতে পারতেছি। অর্থাৎ আমরা এখন বাংলায় সুন্দর করে লিখতে পারতেছি, অ্যারাবিকে সুন্দর করে লিখতে পারতেছি, হিন্দিতে সুন্দর করে লিখতে পারতেছি, হোয়াটএভার ইট ইজ, যে ল্যাঙ্গুয়েজ হোক সেই ল্যাঙ্গুয়েজে লিখতে পারতেছি। আমরা ইউনিকোডে চলে গেছে। তখন ওই রিসার্চারের মাথায় একটা জিনিস কাজ করছে যে ওয়েট, সেম কাজটা তো তাহলে ওয়েবসাইটের ক্ষেত্রেও করতে পারা উচিত, যে সবসময় ইংরেজিতে না লিখে আমরা তো ইউনিকোডেও যেতে পারি। এবং পরবর্তীতে কি করা হলো, এটাকে অ্যাপ্রুভাল দেওয়া হলো যে ইয়েস, এখন থেকে ওয়েবসাইটের ডোমেইন নেম গুলো, অর্থাৎ উপরের যে ডোমেইন গুলো আছে, যেমন এটার ডোমেইন হচ্ছে irongeek.com, এই ডোমেইন গুলোকে হচ্ছে কি আমি এখনই করবো ইউনিকোড করব। তখন গিয়ে এই সিকিউরিটি এক্সপার্ট যারা আছে এদের মাথায় একটা শয়তানি বুদ্ধি আসছে। সেটা হচ্ছে দেখেন, এখানে আমি facebook.com লিখেছি, ফাইন, সেটার আউটপুটটা এখানে শো করতেছে। সো এখানে আমি যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে আমরা দেখবো যে আমাকে facebook.com-এ নিয়ে যাচ্ছে, সুন্দর, কোনো সমস্যা নেই। বাট একটা ছোট্ট জিনিস যদি একটু দেখেন, এর মতো দেখতে এ অনেক আছে যেগুলোর উচ্চারণ আসলে এ না, সামথিং এলস। সি এর মতো সি অনেক আছে, এফ এর মতো এফ অনেক আছে, যেগুলো অন্যান্য ল্যাঙ্গুয়েজের কোনো না কোনো একটা ক্যারেক্টার, বাট আমি সেটার উচ্চারণ জানি না, সো সরি ফর দ্যাট। তো ধরুন ফর এক্সাম্পল, এখানে যদি আমি এই এটাকে ইউটিলাইজ করতাম, খেয়াল করে দেখেন, আমি যদি এই এটাকে ইউটিলাইজ করতাম, অর্থাৎ নর্মাল এর বদলে, এটা কিন্তু কিছুটা facebook.com-ই লাগতেছে। হঠাৎ করে আপনি যদি দেখেন ডিফারেন্সটা, সাটল ডিফারেন্সটা বের করাটা একটু ডিফিকাল্ট। নর্মাল এটা কিরকম, এই যে নর্মাল এ হচ্ছে কি এইটা। এখন আমি যদি এটা সিলেক্ট করি, দিস ওয়ান, এই যে চেঞ্জ হয়ে গেল, রাইট? বাট আমি যদি এবার এটা সিলেক্ট করি, এবারও দেখি একটু মনে হচ্ছে আচ্ছা মেবি আই এম নট শিওর, মেবি। সো এতে গেলাম, খেয়াল করে দেখেন ওই উপরের এ আর নিচের এর ভিতর প্র্যাকটিক্যালি কোনো ডিফারেন্স নেই। খেয়াল করে দেখেন, খালি চোখে আপনি যদি তাকান, এখানে আপনি ন্যূনতম কোনো পার্থক্য খুঁজে পাবেন না। এই এর থেকেও খারাপটা কোনটা জানেন? সেটা হচ্ছে ও এর অবস্থা তো আরো বেশি বিদঘুটে। খেয়াল করে দেখেন, এইখানে যতগুলো অল্টারনেটিভ ও আছে, ধরেন আমি বড় ওটা যদি সিলেক্ট করি, খেয়াল করে দেখেন নিচের ও চেঞ্জ হয়ে গেছে। আর একটু অন্য কোনো ও যদি সিলেক্ট করি, চেঞ্জ হয়ে গেছে। এই ও একটু স্পেস দিয়ে দিয়েছে, ছোট্ট একটা ও দিলাম, স্পেস দিয়ে দিচ্ছে। বাট চেক করতে করতে হঠাৎ করে আমি একটা ও দেখলাম, এই ওটা, খেয়াল করে দেখেন, এবার এই ও যখন আমি দিলাম, আমি আপনাদেরকে ফুল জুম করে দেখাবো। ফুল জুম অবস্থায় আপনি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করেন এখানে ন্যূনতম কোনো তফাৎ আছে কিনা, আপনি পাবেন না। এটা হিউম্যান আইজ এর পক্ষে এই তফাৎ ডিস্টিংগুইশ করা ইজ নিয়ারলি ইম্পসিবল। নিয়ারলি ইম্পসিবল কি, আমার কাছে অ্যাটলিস্ট ইম্পসিবল, কারণ আমি আবার চশমা পরি, সো কানাও হইতে পারে, আই এম নট শিওর। সো আমার কাছে এখানে বাস্তব অর্থে কোনো ডিফারেন্স লাগছে না। ডিফারেন্সটা আসলে কে বুঝতে পারবে?
ডিফারেন্স বুঝতে পারবে আপনার কম্পিউটার। ধরেন ওপেন লিংক ইন এ নিউ ট্যাব যদি আমি দেই, খেয়াল করে দেখেন এখানে শো করতেছে সাফারি কান্ট ফাইন্ড দ্য সার্ভার, বিকজ এই লিঙ্ক গুলা তো কোনো লিঙ্ক আসলে নাই এই পৃথিবীতে। এই ডোমেইনটা কিন্তু আপনি রেজিস্টার করতে পারতেছেন, এই ডোমেইনটা কোথাও কিন্তু পার্ক করা নাই বা কেউ কিন্তু রেজিস্টার করা নাই। আপনি এখন চাইলে এই ডোমেইনটা কিনতে পারতেছেন। লিঙ্কটা যদি একটু দেখাই আপনাদেরকে সুন্দর করে। Okay. আচ্ছা, একজন হ্যান্ড রেজ করেছেন, কিছু বলতে চাচ্ছেন? ব্যাক করছে। সো দিস ইজ দ্য লিংক, রাইট? এইটা হচ্ছে কি একদম অথেন্টিক লিংক, যেই লিংকটাকে আমি ওই ফেসবুকের মতো করে লিখতে পারছি। সো ওয়্যার ইজ দ্য অ্যাকচুয়াল ডিফারেন্স? ঘটনাটা হচ্ছে গিয়ে খেয়াল করে দেখেন এইখানের ফেসবুকের স্পেলিং এ ওই ওটা নাই। ওই ওটাকে ইংরেজিতে কনভার্ট করলে আসে হচ্ছে ই জে জি, রাইট? হাইফেন ই জে জি, এন্ড সামনে একটা এক্সএন হাইফেন হাইফেন পড়ে গিয়েছে। সো আপনি যদি কোনো ওয়েবসাইটের সামনে এক্সএন হাইফেন হাইফেন দেখেন, তাহলে আপনি বুঝবেন নট আ সিঙ্গেল হাইফেন, আমি এক্সএন ডাবল হাইফেনের কথা বলছি। এক্স এন থাকবে এবং ডাবল হাইফেন মাস্ট থাকবেই। আপনি যদি এক্সএন হাইফেন হাইফেন দেখেন, আপনি বুঝবেন ওই লিঙ্কটার কোথাও না কোথাও ইউনিকোড ক্যারেক্টার ব্যবহার করা হয়েছিল। সো এইটাও কিন্তু এক ধরনের ফিশিং। আমাদের প্রবলেম হচ্ছে গিয়ে আমরা লিঙ্ক যদি দেখি যে লিঙ্কটা ঠিক আছে, সেই লিঙ্ক দেখার পরে ক্লিক করলাম, ক্লিক করার পর ওইটা কোন লিঙ্কে কনভার্ট হইতেছে সেটা আমরা অত একটা মনোযোগ দেই না। এটা আমাদের অভ্যাসে নেই, কারণ দিস ইজ হিউম্যান সাইকোলজি। আমি খালি চোখে দেখছি সব ঠিক আছে, তার মানে আমার সন্দেহ করার কোনো কারণ নাই। মজার ঘটনা হচ্ছে গিয়ে স্ল্যাশেও কিন্তু আপনার ইউনিকোডের ঝামেলা আছে। আপনি কিন্তু ভিন্ন ভিন্ন স্ল্যাশও সিলেক্ট করতে পারবেন। আপনি যদি মনে করে থাকেন ঠিক আছে ক্যারেক্টারে আমি ধরে ফেলতে পারবো, আই হ্যাভ নো প্রবলেম। আমার আপনার জন্য আমার এক বস্তা ব্যাড নিউজ আছে, সেটা হচ্ছে গিয়ে আপনি চাইলে খুব সহজে স্ল্যাশটাকেও চেঞ্জ করতে পারবেন। স্ল্যাশেরও কিন্তু আলাদা আলাদা ইউনিকোডের ঝামেলা আছে। এই এইটা একটা স্ল্যাশ, দেন দিস ইজ আ স্ল্যাশ, দিস ইজ আ স্ল্যাশ, এরকম স্ল্যাশ করতে করতে কিছু স্ল্যাশ দেখবেন যে স্ল্যাশ গুলা হিউম্যান আইজের জন্য অনেক বেশি ইজি গোয়িং ফিল হচ্ছে, যে এই স্ল্যাশ গুলোকে আপনি ডিস্টিংগুইশ করতে পারবেন না। অনেকগুলো স্ল্যাশের মাঝখানে যখন পড়ে যাবে তখন সেই স্ল্যাশ গুলোকে আপনি ডিস্টিংগুইশ করতে পারবেন না। সো দিস ইজ অলসো আ টাইপ অফ ফিশিং অ্যাটাক। আমি এই ফিশিং অ্যাটাকের এক্সাম্পলটা প্রায় সময় সব সব জায়গায় একটু বলার চেষ্টা করি, কারণ আমরা ফিশিং অ্যাটাকটাকে প্রায় হেসে উড়িয়ে দিই। কারণ আমরা মনে করি যে ফিশিং অ্যাটাক তো ডিটেক্ট করা খুব সহজ, উপরের লিঙ্ক থাকবে একরকম, ভিতরে কন্টেন্ট থাকবে আরেক রকম। বাট আপনাকে যদি আমি এই ধরনের ফিশিং অ্যাটাক দিই, দেন হাউ দ্য হেল উইল ইউ আইডেন্টিফাই? আপনার তখন আইডেন্টিফাই করতে হলে এই পৃথিবীতে যত লিঙ্ক আছে সকল লিঙ্কে যতবার ক্লিক করবেন, ক্লিক করে একটু পর পর হচ্ছে কি আপনার হবে, দেখতে হবে যে লিঙ্কটা শিফট হয়ে কি হচ্ছে। দেন আমাদের আসতেছে হচ্ছে গিয়ে তো যেটা আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন, এটা নিয়ে আহ আমার একটু কথা বলতেই হয়। আম, ধরুন সাইবার ওয়ার, আপনারা বাংলাদেশের কি কোনো সাইবার ওয়ারের ব্যাপারে অবগত আছেন? বাংলাদেশে দুইটা সাইবার ওয়ার হয়েছিল, 2012 সালে একটা এবং 2015 সালে একটা। 2012 সাল 2012 সালের সাইবার ওয়ারটা হয়েছিল ইন্ডিয়ার সাথে ফেলানি হত্যাকাণ্ডের বিষয় নিয়ে বর্ডারে। 2015 সালের সাইবার ওয়ারটা হয়েছিল আইসিসি আইসিসি হচ্ছে বিশ্বকাপ খেলা চলতেছিল এট দ্যাট টাইম। বিশ্বকাপ খেলা চলতেছিল সেই টাইমে ইন্ডিয়া প্রবাবলি বাংলাদেশের সাথে একটা চিটিং করেছিল, এরকম একটা ইস্যু অ্যারাইজ হয়েছিল। সো সেই ইস্যুর পরে সিম্পলি বাংলাদেশ ডাইরেক্ট ডিক্লেয়ার করে দিয়েছে একটা সাইবার ওয়ার হবে। এবং সাইবার ওয়ারটা আসলে কি? সাইবার ওয়ারটা হচ্ছে গিয়ে এটা একটা দেশের সাথে একটা দেশের হতে পারে, একটা গোষ্ঠীর সাথে একটা গোষ্ঠীর হতে পারে, এটসেট্রা। সো ঘটনা যেটা ঘটছে, ইন্ডিয়ানরা বাংলাদেশের ওয়েবসাইট হ্যাক করা শুরু করছে, বাংলাদেশের ইন্ডিয়ান ওয়েবসাইট হ্যাক করা শুরু করছে। দ্যাট ওয়াজ দ্য থিং। বাট এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ সাইবার ওয়ার, এবং সাইবার ওয়ারের সাথে বাংলাদেশের বিভিন্ন সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে যারা আছেন, পুরনো যারা দীর্ঘ 12 বছর 15 বছর 16 বছর ধরে যারা কাজ করেন, তাদের কিন্তু একটা ইমোশনের জায়গা জড়িয়ে আছে। তো 2012 সালের সাইবার ওয়ার আপনারা গুগলে সার্চ করলে পাবেন, এটার অনেক হিস্ট্রি আছে।
দেন ডিডিওস অ্যাটাকটা আমি একটু পরে আপনাদেরকে ব্রিফ করব, কারণ একটু পরে একদম লিটারালি বক্সই আছে বিভিন্ন ধরনের নিয়ে। দেন কামস ব্ল্যাকমেইলিং। দিস ইজ অলসো আ সাইবার ক্রাইম। আপনি কাউকে ব্ল্যাকমেইল করতে পারবেন না। বাংলাদেশে খুব কমন ব্ল্যাকমেইলিং এর ইস্যু হচ্ছে এক পার্টনার আরেক পার্টনারকে তাদের সেনসিটিভ কন্টেন্ট দিয়ে থ্রেট করার চেষ্টা করে। দ্যাট ইজ ব্ল্যাকমেইলিং এন্ড দ্যাট ইজ কমপ্লিটলি ইলিগাল। হ্যাকিং, এটা তো আর বলতে বলতে বাকি থাকে না। আপনি যদি কারো সিস্টেম হ্যাক করেন, এটা নিঃসন্দেহে ইজ আ সাইবার ক্রাইম। সো পরের জায়গাটা যেটা আছে একটু বড় করে বলা, যে টাইপস অফ সাইবার সিকিউরিটি থ্রেটস। সো ম্যালওয়্যার, আমরা অলরেডি কথা বলেছি ভাইরাস নিয়ে, ম্যালওয়্যারের ফ্যামিলি মেম্বার। ফিশিং নিয়ে আমরা কথা বললাম। স্পিয়ার ফিশিংটা হচ্ছে গিয়ে স্পেসিফিক্যালি কাউকে টার্গেট করা, যে আপনাকে আমি স্পেসিফিক্যালি টার্গেট করলাম এবং আপনাকে আমি হ্যাক করার জন্য একটা লিংক জেনারেট করলাম, একটা ইমেল জেনারেট করলাম, দ্যাট ইজ স্পিয়ার ফিশিং। ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, এটা আপনাদেরকে আমার একটু দেখাতে হবে। আমি এই জিনিসটা সবসময় পিকাসো পিকাসো ভাব নিয়ে একে একে দেখানোর একটা চেষ্টা করি। সো এই হচ্ছে কি আপনার রাউটার। ফর এক্সাম্পল ধরে নিন এটা হচ্ছে কি আপনার রাউটার, অনেক বড় রাউটার করে ফেলছি। এইখানে হচ্ছে কি আপনি চুপচাপ বসে আছেন আপনার মনিটরে। আপনি ইউজুয়ালি যখন ধরুন এখানে হচ্ছে কি আপনি ধরুন এখানে হচ্ছে কি আপনি google.com সার্চ করার চেষ্টা করছেন, আপনার রিকোয়েস্ট আসলে কি হয়, এখান থেকে সরাসরি চলে যায় আপনার রাউটারের কাছে, আপনার রাউটার রেসপন্স ব্যাক করে আপনার কাছে, ইন্টারনেট ঘুরে এসে। এইটাই কিন্তু আপনার কমন নেচার হওয়ার কথা কমিউনিকেশনের। বাট একটা মজার জিনিস চিন্তা করেন, যে ধরেন আপনি যখন কমিউনিকেশন করতেছেন তখন এইখানে আরেক ভদ্র মহাশয় বসা, হু ইজ অ্যান অ্যাটাকার। সো এটাতে আমি এ দিয়ে দিচ্ছি, হু ইজ অ্যান অ্যাটাকার, সাথে দুইটা সিংহ দিয়ে দিই, সে যে খারাপ সেটা বোঝানোর জন্য। কি করলাম এটা, আমি ক্রিসমাসের গাছে গেছি, যাই হোক। সো এই এই হচ্ছে কি অ্যাটাকার। আপনি যখন গিয়ে কোনো রিকোয়েস্ট পাস করতে যাচ্ছেন, সে কি করলো, সে আস্তে করে মাঝখানে চলে আসলো। এখন সে যখন মাঝখানে চলে আসলো, সে রিকোয়েস্ট ইন্টারসেপ্ট করা শুরু করছে। অর্থাৎ এখন আপনি রিকোয়েস্ট করলে রিকোয়েস্টটা আসলে যাচ্ছে প্রথমে ওর কাছে, যে ধরেন আপনি ব্রাউজারে লিখছেন google.com, রিকোয়েস্ট গেছে ওর কাছে, ও রিকোয়েস্ট ফরওয়ার্ড করতেছে রাউটারের কাছে, রাউটার রেসপন্স ব্যাক করতেছে আপনার কাছে, অর্থাৎ অ্যাটাকারের কাছে, এবং অ্যাটাকার হচ্ছে গিয়ে দেন অ্যাকচুয়াল লেজিটিমেট সোর্সের কাছে, অর্থাৎ লেজিট সোর্সের কাছে পাঠাচ্ছে। কারণ আমি যে মাঝখানে চুপচাপ ইন্টারসেপ্ট করে বসে আছি, ইন্টারসেপশনের কারণে যেটা হচ্ছে, ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছে, বা ইউজার নেম, সে কোন কোন ওয়েবসাইট ভিজিট করতেছে, বা সে যে ওয়েবসাইট ভিজিট করতেছে সেটাকে কন্ট্রোল করা, সবকিছু আমি আমার জায়গায় বসে করতে পারতেছি। এই যে দেখেন না, অনেক সময় বলে ওয়েবসাইটে এইচটিটিপিএস থাকলে ওয়েবসাইট অনেক বেশি সিকিউর। হ্যাঁ, এটা এটা অনেক, মানে 99.99% ক্ষেত্রে এটা ভুয়া কথা। এইচটিটিপিএস টা অ্যাকচুয়ালি আপনাকে উপকার করে হচ্ছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের সময়। আমরা যদি কোনো এইচটিটিপি ওয়েবসাইটে পাসওয়ার্ড দেই, সেই ডাটা যখন এই অ্যাটাকারের মাঝখান দিয়ে যাবে, অ্যাটাকার সেই পাসওয়ার্ডটা এবং ইউজার নেম বা ইমেল অ্যাড্রেস ক্লিয়ারলি দেখতে পারবে। সেটা তো এনক্রিপ্টেড করা না। বাট এইচটিটিপিএস যদি থাকে, অ্যাটাকার ডাটা ঠিকই দেখতে পারবে, কিন্তু ডাটার ভিতরে কি আছে সেটা আর সে দেখতে পারবে না। এইটাই হচ্ছে গিয়ে মূলত এইচটিটিপিএস এর উপকার। আর অনেক ক্ষেত্রে বলা হয় অমুক ওয়েবসাইটে এইচটিটিপিএস আছে, ওয়েবসাইট হেভি সিকিউর। এটা ভুয়া কথা। এটা একটা প্রোটোকল, কমিউনিকেশন প্রোটোকল। এটা সিকিউর করতেছে হচ্ছে আপনাকে, আপনি যতক্ষণ পর্যন্ত রাউটারে ডাটা পাস করতেছেন, রাউটার থেকে ডাটা যখন ইন্টারনেটে যাচ্ছে ওই পয়েন্টটাতে। বাট ওয়েবসাইট নিজে সিকিউর, এটা 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 অ্যাবসার্ড টাইপ কথাবার্তা হয়ে যায়। সো দিস ইজ ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। এটাকে বাংলা কথায় বুঝতে গেলে কথা হচ্ছে গিয়ে, যে ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের সবচেয়ে প্র্যাকটিক্যাল উদাহরণ হচ্ছে গিয়ে আমাদের নেইবাররা, অর্থাৎ প্রায় সময় যেটাকে আমরা বলি পাশের বাসার আন্টিরা। চুপচাপ আপনি কথা বলতেছেন কারোর সাথে, সে আড়ি পাইতে হচ্ছে গিয়ে কথা শুনে কথা লাগাইতেছে। দ্যাট ইজ আ ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। এইটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। আমি অনেক শিকার হয়েছি এই ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের, এইভাবে আর কি। এনিওয়ে, দেন ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক, যেটা হচ্ছে গিয়ে উপরে আপনারা দেখতেছিলেন ডিডোস অ্যাটাক হিসাবে, সেটার ব্রেকডাউন হচ্ছে গিয়ে ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক, ডস। আর ডিডিওস যদি থাকে দেন ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। এইটা কি? এইটা হচ্ছে গিয়ে আপনারা দেখবেন আপনাদের ভার্সিটিতে অ্যাডভাইজিং নিতে গেলে সবচেয়ে বেশি ফেস হয়, এসএসসি এইচএসসি রেজাল্ট দেখতে গেলে ফেস হয়, অ্যাডমিশনের রেজাল্ট দেখতে গেলে ফেস হয়। ওয়েবসাইটে ঢুকতে চাইতেছেন, ওয়েবসাইটে ঢুকতে পারতেছেন না। সো ঘটনা কি হয়েছে, এত বেশি রিকোয়েস্ট যাচ্ছে ওয়েবসাইটে, যে ওর যে রিসোর্স, ওকে যতটুকু ক্যাপাসিটি দেওয়া হয়েছে সে ক্যাপাসিটি ওভারলোড হয়ে গেছে। সো ডিনায়াল অফ সার্ভিস। সো এইটা যখন অনেকজন মিলে
ইন্টেনশনালি তৈরি করে, দ্যাট ইজ আ ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস। একটা সিস্টেম থেকে যখন করা হয়, দ্যাট ইজ আ ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। এটা আমরা হরহামেশাই দেখি বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইট, ইভেন অ্যাডভাইজিং এর সময় আপনারা, আই এম নট শিওর আপনারা কে কোন জায়গা থেকে আছেন, বাট এই অ্যাডভাইজিং করার সময় বা অ্যাডমিশনের সময় এই প্রবলেমটা হরহামেশাই আমরা দেখে থাকি। দেন এসকিউএল ইনজেকশন, এটা আসলে ডাটাবেস রিলেটেড একটা অ্যাটাক। এখানে যেই কয়টা সিকিউরিটি থ্রেটস নিয়ে বলা আছে, আমি আপনাদেরকে হাইলি সাজেস্ট করব এগুলো একটু গুগলে সার্চ করে দেখতে, যে আসলে কোনটা কি। তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে বোঝার জন্য, কারণ এখানে সুন্দর মতো ব্রিফ করে বলা আছে। এগুলোর প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা আলাদা বই লেখা সম্ভব এবং বই আছেও। সো আমি তো আপনাদেরকে জাস্ট একটু ব্রিফ দিচ্ছি। দেন জিরো ডে এক্সপ্লয়েট। জিরো ডে এক্সপ্লয়েট হচ্ছে কি এমন এক ধরনের অ্যাটাক বলা চলে এটাকে, যে ধরুন একটা প্রোডাক্ট আজকেই লঞ্চ হয়েছে, আজকেই এটা লঞ্চ করা হলো এবং এই প্রোডাক্টের একটা ত্রুটি কেউ খুঁজে বের করছে, ধরুন আপনারা কেউ একজন খুঁজে বের করছেন। এই ত্রুটির ব্যাপারে না ওই কোম্পানি জানে, না পৃথিবীর আর কেউ জানে, শুধু আপনিই জানেন। সো এই যে আপনি যে এটাকে জানেন, দিস ইজ আ জিরো ডে এক্সপ্লয়েট। দেন এপিটি। এপিটি আসলে হচ্ছে স্টেট স্পন্সরড লেভেলে চিন্তা ভাবনা করা হয়, যে অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেটস। ফর এক্সাম্পল ধরেন XYZ দেশ হচ্ছে গিয়ে অমুক দেশের পিছনে আজীবন লাগেই থাকে, তাদেরকে অ্যাটাক করার চেষ্টা করে, হ্যাক করার চেষ্টা করে। খুব উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে চায়না আর ইউএসএ, একজন আরেকজনকে বারবার হ্যাক করার ট্রাই করে। সো দিস আর কাইন্ড অফ লাইক এপিটি অথবা অ্যাডভান্সড পারসিস্টেন্ট থ্রেটস। র্যানসমওয়্যারের ব্যাপারে আমরা অনেকেই জানি, ইভেন অনেকে ইনফেক্টেডও হয়েছি র্যানসমওয়্যারে। র্যানসমওয়্যার হচ্ছে এমন এক ধরনের ম্যালওয়্যার, যে ম্যালওয়্যারের কাজ হচ্ছে সে আপনার কম্পিউটারে ঢুকবে, আপনার সবগুলো কম্পিউটারের ফাইল লক করে ফেলবে, এন্ড আফটার দ্য লকিং ইজ ডান, সে সুন্দর মতো আপনার কাছে বিটকয়েন চাওয়া শুরু করবে, ভাই আমার $100 আপনার ক্রিপ্টোতে পাঠাই, তবে আপনার আমি আপনার ফাইল ফেরত দিব না। এটার একটা করুণ ঘটনা আমি বলতেছিলাম আগের সেশনটাতেই, যে একবার আমার একটা ল্যাবের ভিতর র্যানসমওয়্যার ঢুকছে। এখন আমি ল্যাবটা তৈরিই করছি যেন র্যানসমওয়্যার ঢোকে, ঢোকার পর আমার সব ফাইল লক করে দিয়ে আমাকে বলছে যে 0.5 BTC পাঠাইতে হবে। সো আমি অ্যামাউন্টটা দেখে প্রথমেই ক্যালকুলেটর বাদ, আমি আগে আমার মানি ব্যাগের দিকে তাকাইছিলাম, যে 0.5 BTC দেওয়ার ক্যাপাসিটি যদি আমার থাকতো, তাহলে ওরে না দিয়ে আমি এখন দেশ বিদেশ ঘুরে বেড়াতাম লিটারালি। আনফরচুনেটলি সেটা দেওয়ার ক্যাপাসিটি আমার ছিল না, এন্ড আমি জাস্ট ল্যাপটপ বন্ধ করে দিয়ে রিস্টার্ট দিছি, কাজ শেষ। এন্ড দেন ডিএনএস অ্যাটাক, এটা ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের সাথে জড়িত। ডিএনএস অ্যাটাকটা সহজভাবে বলতে গেলে যেটা বুঝায়, যে ধরুন আপনি google.com এ ঢুকতে গেছেন, বাট নিচে দেখতেছেন ফেসবুক এসে বসে আছে। তার মানে কেউ একজন যখন এই ডোমেইন নেম সিস্টেমের থ্রুতে আপনি যখন একটা ডোমেইন টাইপ করেন, এটা তো দিন শেষে একটা আইপি অ্যাড্রেসে কনভার্ট হচ্ছে, এই কনভার্সনের সময় কেউ একটা মাঝখানে ঝামেলা পাকাইতে পারছে, দ্যাট ইজ আ ডিএনএস অ্যাটাক। সো টিল দিস স্লাইড কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম ভাই, ডিএনএস অ্যাটাকটা বিষয়ে একটু বলে ভালো হতো। আচ্ছা, ডিএনএস অ্যাটাকটা নিয়ে যদি একটু আমি ব্রেক করতে চাই, সেটা হচ্ছে কি अगेन ওয়্যার ইজ মাই পিকাসো। ওকে, সো ডিএনএস এর ব্যাপারটা হচ্ছে কি কাইন্ড অফ, আমরা যখন কোন একটা ওয়েবসাইট দেখতেছি বা ওয়েবসাইট বোঝার চেষ্টা করতেছি, যে ধরুন আপনি হচ্ছে কি লিখতেছেন, দেখেন আমাদের পক্ষে আইপি অ্যাড্রেস মুখস্থ রাখা কখনোই সম্ভব না, এটা প্র্যাকটিক্যাল কোনো কথা না। আমি যদি আপনাকে বলতাম যে আপনি হচ্ছে কি এই আইপি অ্যাড্রেসটা আজীবন মুখস্থ রাখবেন, ভাই ফোন নাম্বারই মনে রাখা যায় না, আবার আইপি অ্যাড্রেস। সো ঘটনা যেটা হচ্ছে যে এই যে আমি গুগলকে যখন পিং করতেছি, গুগলের আইপি অ্যাড্রেস যখন আমি রিজলভ করার চেষ্টা করতেছি ping.google.com করে, এখন কোনোভাবে যদি এটার ডিএনএস, প্রত্যেকটা সিস্টেমের একটা ডিএনএস কনফিগারেশন থাকে, সো কোনোভাবে আমি যদি সেই ডিএনএস কনফিগারেশনকে ম্যানিপুলেট করতে পারি, যে ঘটনাটা ঘটবে, ধরেন কেউ যদি google.com এ যেতে চায়, এররটা আমি এমন ভাবে করলাম যে সে যেতে চায় google.com এ, বাট তাকে আমি আইপি অ্যাড্রেস দেবো ভিন্ন, গুগলেরটা না দিয়ে, তাহলে উপরে ব্রাউজারের ঠিকই লেখা দেখবেন google.com, বাট নিচে আপনি কন্টেন্ট দেখবেন আলাদা। এই প্রবলেমটা কেন হয়, একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি যখন প্রথম কোনো ওয়েবসাইট ভিজিট করেন, ওয়েবসাইটটা লোড হতে একটু টাইম লাগে, পরের বার কিন্তু কিছুটা কম সময় লাগে। কারণটা কি? কারণ আপনার সিস্টেম এটা ডিএনএস কে রিজলভ অলরেডি করে ফেলছে। ডিএনএস রিজলভটা কোত্থেকে হচ্ছে? প্রথমে সে আপনার লোকাল রাউটার, সে আগে নিজের ল্যাপটপের কম্পিউটারের ভিতর চেক করে যে আমার কম্পিউটারে কি গুগলের এগেইনস্ট আইপি অ্যাড্রেস দেওয়া আছে, কোনো নাই। সে তখন রাউটারের কাছে যায়, রাউটার ভাই তোমার কাছে কি গুগলের কোনো আইপি অ্যাড্রেস আছে? নাই। সে তখন আপনার আইএসপির কাছে যাচ্ছে। তো মোস্ট অফ দা কেসেস আপনার আইএসপি ডিএনএস সার্ভার আছে, দেখবেন আইএসপি আপনার রাউটারে এসে ডিএনএস বসায় যায়, বলে যে এটা আমাদের ডিএনএস ইউজ করেন। তো ওই ডিএনএস এর লিস্টের ভিতর হচ্ছে সব ডিএনএস দেওয়া, সকল
ওয়েবসাইটের এগেনস্টে মোটামুটি বড় বড় ওয়েবসাইট যেগুলো আছে সেগুলোর এগেনস্টে অনেকগুলো আইপি অ্যাড্রেস রিজলভ করা আছে। এখন ধরেন আপনার আইএসপি ডিএনএস সার্ভার কেউ কম্প্রোমাইজ করতে পারছে, করতে পারলে যে প্রবলেমটা তৈরি হবে, সে করলো কি, সে বললো যে যে ওয়েবসাইটই টাইপ করুক না কেন সে ঘুরে ফিরে আমার এই ওয়েবসাইটেই যাবে। এই যে সে যে ম্যানিপুলেশনটা করলো, এই ম্যানিপুলেশনটা ইজ আ পার্ট অফ ডিএনএস অ্যাটাক। ওয়েল ডিএনএস অ্যাটাকটা একটা মোটা দাগে কথা, বাট দিস ইজ আ ভেরি প্রাইম এক্সাম্পল অফ ডিএনএস অ্যাটাক। যে ডিএনএস অ্যাটাক আসলে কি হয়, যেমন বাংলাদেশে হচ্ছে গিয়ে একবার google.com.bd হ্যাক হয়েছিল, একটা কথা চলে আসছিল, কথাটা ভুল। হ্যাক হয়েছিল বিটিসিএল google.com.bd হোস্ট করে, সেখানে যে এনএস সার্ভার আর ডিএনএস সার্ভার যে কটা কিছু দেওয়া ছিল ওইটা ঘুরায় দেওয়া হয়েছিল, দ্যাটস ইট। কিন্তু মানুষ যখন google.com ভিজিট করতেছিল ওইখানে শো করতেছিল গুগল হ্যাজ বিন হ্যাকড। সো ইট ওয়াজ আ ভেরি কুল থিং, মানে দেখে খুব ভালোই লাগতেছিল গুগল ইজ হ্যাকড, বাট অ্যাকচুয়ালি ইট ওয়াজ নট গুগল। মেইনলি এইটাকে হোস্ট যে করতেছিল, যে ভদ্রলোক এটা ডিএনএস কন্ট্রোল করতেছিল, দ্যাট সিস্টেম ওয়াজ হ্যাকড। হোপফুলি আমি বুঝাতে পেরেছি। এনি কোশ্চেন রিগার্ডিং দিস? নো স্যার। থ্যাংক ইউ। তো কোশ্চেন ছিল, হ্যাঁ প্লিজ। স্যার যে আপনার হচ্ছে হ্যাকিং এর বিষয় আর কি, যে আপনার হচ্ছে যে যদি আমি হ্যাকিং শিখতে চাই আর কি, সেক্ষেত্রে আসলে রিসোর্সেস তো পাওয়া আসলে মনে হয় মুশকিল ইউটিউবে, মানে সেন্সিটিভ যেহেতু এগুলো বিষয়। না অথেন্টিক ওটাও না, আই মিন আপনি মানে আপনাকে আমি ইন্টারাপ্ট করলাম, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, বাট ধরেন ফর এক্সাম্পল আমি সম্ভবত লাস্ট এসেই বলতেছিলাম যে লাইক ইউ ক্যান ফলো দিস গাই ডেভিড বোম্বাল, দেন ইউ ক্যান ফলো নাহাম শেখ, তারপর হচ্ছে গিয়ে ইউ ক্যান ফলো টিসিএম সিকিউরিটি। সো এগুলোর প্রত্যেকটাই কিন্তু খুব অসাধারণ অসাধারণ ইউটিউব চ্যানেল, যেগুলো থেকে আপনি সাইবার সিকিউরিটির অনেক কিছু শিখতে পারবেন। তবে এর থেকেও আপনি যদি আসলে মানে এথিক্যাল হ্যাকিং দিয়ে অনেকে যারা বাগ বাউন্টি করে, যেটা সম্ভবত পিএইচডি ইনসাইডার, ইফ আই এম নট রং, বা ইনসাইডার পিএইচডি, ইউ শুড ফলো দিস পারসন। শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট, এবং সে একজন টিচার। সো ইয়াপ, শি ইজ দ্য ম্যান, ইউ ক্যান ফলো হিম, ফলো হার। এবং সে মূলত একদম জিরো টু বাগ বাউন্ডি হিরো টাইপ ভিডিও সিরিজ গুলো থেকে শুরু করে সবকিছু তৈরি করে, ফাইন্ডিং ইউর ফার্স্ট বাগ, হাউ টু ডু রিকনাইসেন্স, এটসেট্রা থিংস। সো আপনি কোন ধরনের কন্টেন্ট আসলে ইউটিউবে খুঁজতে চাচ্ছেন আমি জানি না, বাট এথিক্যাল হ্যাকিং এর পার্সপেক্টিভে আমার কাছে মনে হয় ইউটিউব অ্যাটলিস্ট আপনি যখন বেসিক থেকে মডারেট লেভেল শিখতে চাবেন, যে আমি বেসিকটা শিখতে চাচ্ছি দেন মডারেটে যেতে চাচ্ছি, ইউটিউব ইজ মানে মোর দেন ইনাফ। আই মিন শুধু ইনাফ বললে আমার ভুল হয়ে যাবে, ফিল হচ্ছে ইট ইজ মোর দেন ইনাফ। আমি নিজেও এদের ভিডিও সবসময় ফলো করি। অ্যাডভান্স লেভেল যেগুলো, সেগুলো আসলে কখনো কাউকে শেখানো যায় না, দ্যাট ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট থিং, বিকজ হ্যাকিং ইজ লাইক অ্যান আর্ট। আপনি যতই একজন আর্টিস্টকে ফলো করেন না কেন, তার যে ব্রাশ স্ট্রোকটা সে দেয়, তার ব্রাশ স্ট্রোকে যে কয়টা রেখা পরে আপনি চাইলেও কপি করতে পারবেন না, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। সো ওইটা হচ্ছে অ্যাডভান্স লেভেল, যে একজন আর এক একজনের মতো করে ব্রাশটাকে ধরতেছে, বাট বেসিক শেখাটা তো সবারই সেম। সো ইউ ক্যান ফলো দিস পারসন ইনসাইডার পিএইচডি, you can follow David Bombal, like you can follow TCM Security, you can follow Naham Sek, you can follow this guy. So এবং এদেরকে আপনি যখন ফলো করবেন দেখবেন ইউটিউব অটোমেটিক্যালি আপনাকে অন্যান্য কন্টেন্ট দেওয়া শুরু করছে, তখন আপনি বুঝে যাবেন যে আসলে আপনি এতদিন ভুল কন্টেন্টের মধ্যে ছিলেন। জি স্যার। এন্ড হ্যাকিং এ অনেক ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য পারফেক্ট গাইড টু লার্ন হ্যাকিং। নান, ক্রিয়েটিভ জিনিস শেখার কোনো পারফেক্ট গাইড থাকে না। এটা আপনি পাগলের মতো শিখতে থাকবেন এক এক জিনিস, একটা সময় গিয়ে দেখবেন আপনি নিজেই সবগুলা নলেজকে একটা লাইনের ভিতর নিয়ে আসতে পারতেছেন, তখন গিয়ে আপনি বুঝবেন আসলে যে ওয়েল দ্যাটস হাউ ইউ শুড লার্ন দ্য হ্যাকিং ওয়েস। জি স্যার, বুঝতে পেরেছি। তবে এরপর আপনার যদি কোনো বই পড়তে ইচ্ছা করে, একটা বই পড়তে পারেন, হ্যাকিং ফর ডামিজ। আমার খুব পছন্দের একটা বই, যদি আপনার বই পড়ার মতো এনাফ ধৈর্য থাকে। বইটা হচ্ছে গিয়ে হ্যাকিং ফর ডামিজ, গুগলে সার্চ দিলেই পাবেন। এই পিডিএফটা খুব অ্যাভেলেবল একটা পিডিএফ। রাইটারের নামটা কি? এইটা রাইটার একজনই আসলে, হ্যাকিং ফর ডামিজ এটা লিখে সার্চ করলে আপনি একজনের বইই পাবেন। এই যে দিস গাই, হ্যাকিং ফর ডামিজ বাই কেভিন বিভার। সো এটা আমার কাছে খারাপ লাগেনি। হ্যাঁ, আর আপনি যদি কোনো মানে ইসের ওয়েতে শিখতে চান,
যে একটা সিরিয়ালাইজেশনের ওয়েতে আপনি যদি শিখতে চান, ইউ শুড গো ফর ট্রাই হ্যাক মি। You should go for try hack me. So try hack me sequence গুলো আপনি মেনটেন করলে you can learn a lot of things. ওরা খুব সুন্দর মতো জিরো থেকে স্টার্ট করে আর কি। জি ঠিক আছে স্যার, তাহলে এটা আমি দেখবো না ইনশাল্লাহ। ওকে, জি স্যার, এটা কি ছিল আর কি কোশ্চেন। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। সো দেন এখন হচ্ছে কি আমাদের আসলে মোস্ট কমন কথা যেটা, যে আসলে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে আমাদের প্রতিরোধ বা প্রতিকারের জন্য কি কি করা উচিত। ফার্স্ট অফ অল, ডিফেন্ডিং এর পার্সপেক্টিভে আমাদের যেটা সবসময় থাকা উচিত সেটা হচ্ছে গিয়ে, এটা খুব কমন কথা যে আমাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করা উচিত, আমাদের পাসওয়ার্ড গুলো একটু কমপ্লেক্স হওয়া উচিত। সো কমপ্লেক্স পাসওয়ার্ড বলতে আমরা বুঝাই একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে, একটা ক্যাপিটাল লেটার থাকবে, দেন একটা স্মল লেটার থাকবে। দিস আর সিম্পল পাসওয়ার্ড প্র্যাকটিসেস, বা এগুলাকে আমরা পাসওয়ার্ড হাইজিনও বলতে পারি চাইলে। নেটওয়ার্ক সুরক্ষার জন্য আসলে এখানে নেটওয়ার্ক সিকিউরিটি কথাটা অনেক বেশি ডিফিকাল্ট একটা জিনিস। আপনারা নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে যদি কখনো পড়াশোনা করতে চান, তখন গিয়ে এই জিনিসগুলো আপনাদের কাজে লাগবে, যে ফায়ারওয়াল কনফিগারেশন করা বা অ্যাক্সেস কন্ট্রোল করা। আমি আপনাদেরকে ওয়ার্ড গুলোর সাথে পরিচয় করে দিচ্ছি, সো দ্যাট ইন ফিউচার বা আপনারা যখন এই জিনিসগুলো নিয়ে যদি স্টাডি করতে চান, আপনারা যেন এই ওয়ার্ড গুলো দিয়ে শুরু করতে পারেন। এন্ড একটা প্র্যাকটিস যেটা আমরা প্রায় সময় করতে ভুলে যাই, নিজেদের সফটওয়্যার আপ টু ডেট রাখা। প্লিজ ট্রাই টু ডু দিস থিংস, ট্রাই টু আপডেট ইউর সফটওয়্যার অলওয়েজ। এটা আমাদের করা উচিত। সো ফাইনালি হ্যাকিং নিয়ে যেহেতু একটা কথা উঠেই গেছে, এটা জাস্ট শেষ করতে হয় যে কথাটা বলে, যে দেয়ার আর 2 টাইপস অফ হ্যাকিং ইন দিস ওয়ার্ল্ড, মোটা দাগে এথিক্যাল হ্যাকিং এন্ড নন এথিক্যাল হ্যাকিং, অথবা আনএথিক্যাল হ্যাকিং যেটা বলেন। এথিক্যাল হ্যাকিং মিন্স আমি কারো পারমিশন নিয়ে হ্যাক করছি, আনএথিক্যাল মিন্স আমি তার পারমিশন ছাড়াই তাকে হ্যাক করছি। দিস ইজ আ ভেরি সিম্পল লাইন, যেটা হচ্ছে কি এথিক্যাল হ্যাকিং আর আনএথিক্যাল হ্যাকিং। অর্থাৎ এখানে থিন লাইনটা ওইটাই, একটাতে পারমিশন আছে, একটাতে পারমিশন নেই, দ্যাটস ইট। সো ইয়েস, দ্যাটস দ্য থিং উইথ ইউ পিপল ফর টুডে। আজকে আপনাদের সাথে আমার আসলে ব্যাপারগুলো এরকমই ছিল। একটা দুইটা প্রশ্ন কারো থাকলে করতে পারেন। জি, আমার একটা কোয়েশ্চেন ছিল। Yes. আপনি কিছুক্ষণ আগে 2F এর কথা বললেন। এখন 2F এর ক্ষেত্রে তো অনেক টাইপের মেথড আছে। এখন কোনটা ইউজ করাটা বেশি সিকিউর হবে? পাস কি না অন্য কিছু? ওয়েল, পাস কি তো অনেক ক্ষেত্রেই বেশি সিকিউর, খুব স্বাভাবিক। আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনি পাস করতেছেন, অথবা আইরিশ দিয়ে আপনি মেইনটেইন করতেছেন। সো বায়োমেট্রিক সলিউশনস আর মাচ মোর বেটার দেন এনিথিং এলস। একে তো ইজি, আপনার জন্য ইজিলি অ্যাক্সেসেবল, প্লাস হচ্ছে গিয়ে আপনি দ্রুত করেও ফেলতে পারতেছেন পাস কি এর জায়গাটা। তবে একটা ব্যাপার হচ্ছে গিয়ে, পাস কি আবার সবসময় কিন্তু এভেলেবেল থাকেও না, এটাও একটা বড় প্রবলেম। সো আগে আমাদের বুঝতে হবে যে ফ্লেক্সিবিলিটিতে আমি কোনটায়। সো সেই ক্ষেত্রে এখনো বাংলাদেশের পার্সপেক্টিভে ফ্লেক্সিবিলিটি প্রবাবলি দুইটা দিয়ে আসে, একটা হচ্ছে গুগল অথেন্টিকেটর বা অথেন্টিকেটর অ্যাপগুলো যেগুলো আছে, আর নাহলে হচ্ছে আপনার এসএমএস এ যেটা আসে। এই দুইটা হচ্ছে আমাদের জন্য কিছুটা ইজি, দো এসএমএস একটা সিকিউর না তত একটা। ইন এ কেস যে আপনার পিছনে যদি ল এনফোর্সমেন্ট এজেন্সি লাগে, তাহলে কোনোটাই আসলে সিকিউর না, বাট স্টিল এই আর কি। ইশরাত জাহান একটা কোশ্চেন করতে চাচ্ছেন, প্লিজ। স্যার, ইথিক্যাল হ্যাকিং এ যে পারমিশনের বিষয়টা, ওইটা নিয়ে একটু বললে স্যার ভালো হতো। পারমিশনের ব্যাপারটা হচ্ছে গিয়ে, যে ধরেন আপনার একটা কম্পিউটার আছে বা আপনার একটা ফেসবুক আইডি আছে, আপনি আমাকে বললেন মিস্টার হাসান শাহরিয়ার ফাহিম, আপনাকে পারমিশন দেওয়া হলো, ইউ মে হ্যাক মাই ফেসবুক অ্যাকাউন্ট। আমি বললাম ওকে। সো এই যে একটা পারমিশন চাওয়া, বা আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি আমাকে বললেন যে আমি আপনাকে পারমিশন দিলাম, ইউ ক্যান হ্যাক দ্য ওয়েবসাইট বাট ইউ ক্যান নট ড্যামেজ এনিথিং, এবং আপনি যদি হ্যাক করতে পারেন আপনি আমাকে জানাবেন আপনি কি কিভাবে হ্যাক করেছেন বা আমার ফ্ল গুলো কোথায় ছিল। দ্যাটস দ্য পারমিশন উই আর টকিং অ্যাবাউট। আনএথিক্যাল হ্যাকার বা ব্ল্যাক হ্যাট হ্যাকাররা কিন্তু আপনার কাছ থেকে এই ধরনের পারমিশন কিছু সিক করবে না, সে আগে আপনাকে হ্যাক করবে। তো দ্যাটস দ্য থিং উইথ পারমিশন। ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ প্লিজ, একজন হ্যান্ড রেজ করেছেন, বাইজিদ আলিম, প্লিজ। আচ্ছা স্যার, একটা জিনিস হচ্ছে কি যে এখন একটা জিনিস দেখেছি যে কোথাও লগ ইন করতে হলে সেটার একটা ফিজিক্যাল কি ইউএসবি তে স্টোর করা যায়, রাইট? ইউবিকি এটা কিভাবে করে, এটা কিভাবে কাজ করে একটু আপনি যদি ব্রিফলি বলতেন। আচ্ছা, ইউবিকি ইজ লাইক পাস কির মতো আপনি চিন্তা করতে পারেন পুরো জিনিসটাকে। যে একটা ব্যাপার হচ্ছে, আপনি যখন ডেটাবেজে পাসওয়ার্ড রাখতেছেন, ফর এক্সাম্পল আপনি যখন কোথাও ইউজার নেম পাসওয়ার্ড সেট করতেছেন, সে কিন্তু ডাটাবেজে একটা পাসওয়ার্ড রেখে দিচ্ছে। এখন আপনি যদি সেটার সাথে আরো একটা লেয়ার
কি যদি মানে ডেটাবেজে অ্যাড করে রাখেন, তাহলে কি হচ্ছে আপনার পাসওয়ার্ড প্লাস ওই কি এটাকে আপনি হ্যাশের সাথে তুলনা করতে পারেন, লাইক SHA-512 হ্যাশের সাথে। যে একটা হচ্ছে মেইন পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ডের সাথে হচ্ছে একটা লেজ লাগা দেওয়া। হ্যাঁ, সো এই দুইটা যদি কম্বাইন্ড না হয় তাহলে আমি আপনাকে ঢুকতে দিব না ভিতরে। সো এই অথেন্টিকেটর টাইপ ব্যাপারগুলো ঠিক কাজ করে কাইন্ড অফ এইভাবে যে আপনার কাছে একটা কি আছে, আমার কাছে একটা কি আছে, আমি যখন ওই কিটা পুশ করব, আপনি চেক করে দেখবেন যে আমার এই কিটা আপনার কি এর সাথে কোরিলেট করতেছে কিনা। যদি কোরিলেট করে থাকে দেন আই উইল লেট ইউ পাস। জি স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো এই তো আপনাদের সাথে সেশনটা প্রবাবলি এই সময় পর্যন্ত ছিল বা এতটুকুই ছিল। মডারেটর কেউ আছেন কিনা একটু রেসপন্স করবেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার ফেসবুক আইডি বা কোনো নাম্বার দেওয়া যাবে, মানে পরবর্তী কন্টাক্ট করা যাবে? ফেসবুক আইডি এই ক্ষেত্রে আসলে আমি মডারেটর পারমিশন ছাড়া কি দিতে পারবো? মডারেটর কি কেউ আছেন? ওয়েল, আমি মডারেটর কাউকে মেবি পাচ্ছি না। আসসালামু আলাইকুম, আমি সাবিহা নুসরাত। জি। সাবিহা নুসরাত, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম। জি ভাই, আমি আছি। ওনারা কি বলতেছে দেখেন, আমি একটু রাস্তায় আছি তো। আচ্ছা, সমস্যা নেই। ব্যাপারটা হচ্ছে গিয়ে নুসরাত আপু, আমার কাছে হচ্ছে গিয়ে ফেসবুক আইডি চাওয়া হচ্ছে। এখন আমার দিতে প্রবলেম নেই যদি আপনাদের কোনো প্রবলেম না থাকে। হ্যাঁ হ্যাঁ, দিতে পারেন স্যার, সমস্যা নেই। ঠিক আছে, আমার ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে গিয়ে দিস ওয়ান, এমডি হাসান শাহরিয়ার ফাহিম, অথবা এইটা লিখে সার্চ করলেই হবে। Yes, this is my Facebook account, but be advised আমি আমার ফেসবুক একটু কম অ্যাক্টিভ থাকি। সো আরেকটা কাজ যেটা করতে পারেন, লিঙ্কডইনে আমার একটু বেশি সময় থাকা হয় সামটাইমস। ইউ মে অ্যাড মি, আমার ফেসবুক অ্যাকাউন্টে লিঙ্কডইন আছে, থাক আপনাদের দেখেন আমি নিজে ডেভিড মোম্বালকে ফলো করি, দেখছেন? সো ডেভিড মোম্বালকে ফলো করবেন, ভদ্রলোক অনেক মজা করে শিখাইতে পারে। আমার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকলে লিঙ্কডইনের লিঙ্ক পেয়ে যাবেন। আমি ভুলে গিয়েছিলাম, সো ওইখান থেকে ট্যালি করে নিতে পারেন, দেখে নিতে পারেন। স্যার, আপনার ফেসবুক অ্যাকাউন্ট কি হ্যাক করা যাবে? হ্যাঁ, অবভিয়াসলি, কেন যাবে না? আই মিন আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা তো ইম্পসিবল কিছু না। লাইক মার্ক জাকারবার্গের ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাক হইতে পারে তাহলে আমি আসলে মানে নিজেকে নিয়ে অত একটা সেফ ফিল করাটা উচিত না আমার মনে হয়। আমার ল্যাপটপের পাসওয়ার্ড কিন্তু ব্ল্যাক ওয়েবে, ডার্ক ওয়েবে পাওয়া গেছিল একবার। আমি নিজেই খুঁজে পাইছিলাম আমার নিজের ল্যাপটপের পাসওয়ার্ড। সো নাথিং ইজ ইম্পসিবল ইন দিস আইটি ওয়ার্ল্ড এনিওয়ে। সো এই তো আমি উইথ অল অফ ইউর পারমিশন আমি সেশনটা এখানে ক্লোজ করতে চাচ্ছিলাম। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি দেওয়া হতো একটু। হোয়াটসঅ্যাপ নাম্বার এইটাতে তার আগে পাবেন বলে মনে হয় না। ওকে, তাও শেয়ার করে রাখি 0512। দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার। নক করে রাখতে পারেন, বাট আমি প্রচুর মুভমেন্টের উপর থাকি। সো প্লিজ একটু রেফারেন্স দিয়ে নক করে রাখেন যে আপনি আসলে বা কোন রেফারেন্সের উপর বেস করে আমাকে নক দিচ্ছেন। লাইক আইসিটি অলিম্পিয়াড লিখলেই হবে, তাহলে আমি বুঝবো। সেটা একটু যেন নাম বলছিলেন যে ইনসাইড পিডিএফ নাকি যেন একটা নাম বলছিলেন। পিএইচডি ইনসাইডার, সরি ইনসাইডার পিএইচডি আর পিএইচডি ইনসাইডার পিএইচডি। হিয়ার ইজ দ্য লিংক। আমি এই লিংকটা দিয়ে দিচ্ছি। লিংকটা দিয়ে দিয়েছি। প্লিজ ট্রাই টু ফলো দিস পারসন। শি ইজ গ্রেট উইদাউট এনি ডাউট। ইউনিভার্সিটি প্রফেসর প্লাস পার্ট টাইম এথিক্যাল হ্যাকার। জি স্যার, পেয়েছি। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আপনাদের সময় আর না নেই, আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম।